আমগাছি গ্রামের ছেলে বরুণ। সবাই তাকে অভাগা বলে ডাকে, কারণ তার একুল ওকুল দুকুলেরই কেউ নেই। আছে বলতে একটা ছোটখাটো জমি, যেখানে সে কাজ করে পেট চালানোর জন্য, আর একটা ছোট কুঁড়ে ঘর, যেটা তার কাছে একটা মাত্র মাথা গোঁজার জায়গা। কোনো প্রকার সে নিজের জীবনযাপন করে। কিন্তু যাই বলো, ছেলেটা দেখতে একদম হিরোদের মতো। গায়ের রং একটু মোড়া হলেও দাড়ি গোফেও তার মুখের কাটিং অনেকটা ঠিক বলিউড স্টারদের মতো। মায়ের ভালোবাসা পায়নি ছোটবেলা থেকেই। কোনোরূপ মানুষ হয় এর তার কাছে। এই ভালোবাসা না পাওয়াটাই তাকে চরম অভাগা করে তোলে। সে একটা আশাই ছিল যে তার বউয়ের কাছ থেকে সে হয়তো প্রচুর ভালোবাসা পাবে, যেটা তাকে সব দুঃখ কষ্ট এক নিমেষে ভুলিয়ে দেবে, যার ফলে তার স্ত্রীর চোখের উপর চোখ রেখে সে স্বর্গ সুখ লাভ করতে পারবে একদিন। কিন্তু হঠাৎ করেই তার বিয়ে ঠিক হয় এক শহুরে সুন্দরী মেয়ের সঙ্গে। একেবারে শহুরে সুন্দরী মেয়ে, কল্পনারও বাইরে। আসলে তার বাবার এক প্রিয় বন্ধু ছিল। তারা ছোটবেলা থেকেই একসঙ্গে একই গ্রামে মানুষ হয়েছে। অভাগার বাবা টিবি রোগে মারা যাবার পর অভাগার বাবার বন্ধু সেই গ্রাম থেকে শহরে চলে আসে। সে কখনোই জানতো না যে অভাগা তার নিজের বন্ধুরই ছেলে। অভাগার ব্যবহার দেখে মুহূর্তের মধ্যে কোনো কিছু না ভেবেই সে তার একমাত্র মেয়েকে তার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য মনস্থির করে। পরে তিনি জানতে পারেন অভাগা হলো তার নিজের বন্ধুর ছেলে। এর ফলে তিনি আর দ্বিধা করলেন না। টাকা কামালেও তিনি তার শিকড় ভুলে যাননি, এইটা তার প্রমাণ। তার একমাত্র মেয়ে হিয়া বিয়েতে একমত না হলে তার বাবা তাকে কোনোরূপ বুঝিয়ে বিয়েতে রাজি করায় এবং অভাগার ও হিয়ার দুটো হাত এক হয়ে যায়। কিন্তু তাদের প্রথম রাতেই শুরু হয় গৃহযুদ্ধ। হিয়ার রাজমহলে থাকা অভ্যাস, সে এই কুঁড়ে ঘরে নিজেকে মানিয়ে নিতে পারছে না। প্রথম রাতেই সে বলে দেয় অভাগাকে, কোনোভাবেই অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করলে তোমাকে আমি পুলিশে দেব বলে দিলাম। এবং তাকে বলে 2 টাকার মুরত নেই, আবার এসেছে আমাকে ভালোবাসতে। মাদুর আছে, নিচে পেতে ঘুমাও, আমার কাছে আসার স্বপ্নও দেখবে না বলে দিলাম। ইলিটারেট কথাকার। এই কথা শুনে বউয়ের কাছ থেকে ভালোবাসা পাওয়ার স্বপ্ন এক নিমেষে ভেঙে টুকরো টুকরো হয়ে যায় তার। বুকে এক সাগর পরিমাণ দুঃখ নিয়ে সে মাটিতে শুয়ে পড়ে, কোনোরূপ কথা না বলেই। পরদিন সকালবেলা হিয়া ঘুম থেকে উঠেই চা বলে চেঁচাতে শুরু করে। অভাগা তাকে চা দিতেই হিয়া তাকে জিজ্ঞেস করে, দুপুরবেলায় কি খাওয়া দাওয়া হবে? গলায় কলসি বেঁধে আমার বাবা তোমার কাছে ফেলে দিয়েছে, আর কি শাক ভাতে ভাত খেতে হবে মনে হয়। এমনই চলতে থাকে তাদের সম্পর্ক। খেতে বসতে খোঁটা, রান্নার খাবারে খোঁটা, ভালোবাসতে গেলে খোঁটা, কাছে যেতে চাইলে খোঁটা। খোঁটা খেতে খেতে তার জীবনে ধরাশায় হয়ে ওঠে। দম বন্ধ হয়ে আসে সংসারের প্রতি। কিন্তু দম বন্ধ হয়ে আসলেও হিয়া যে তার স্ত্রী, সে সেটি ভোলে না, কারণ সে তাকে খুবই ভালোবাসে এবং চেষ্টা করে কিভাবে তাকে সুখী রাখা যায় নিজের সবটুকু দিয়ে। হিয়া একদিন তাকে বলে ওঠে, আমি আবার শহরে কলেজ করব, এভাবে আমি নিজের জীবন শেষ করে দিতে পারি না। এই কথা শোনা মাত্র অভাগা বলে ওঠে, কিন্তু আমার যে তেমন সামর্থ্য নেই যে তোমাকে শহরে কলেজ পড়াবো। হিয়া মুখের উপর জবাব দেয়, তাহলে বিয়ে শখ হয়েছিল কেন তোমার? তাহলে আমাকে ডিভোর্স দাও, কেনই বা আমার জীবন এমন নষ্ট করছো? অভাগা ডিভোর্সের কথা শুনে আটকে ওঠে এবং রাজি হয়ে যায় শহরের কলেজের অ্যাডমিশনের ব্যাপারে। শহরে সে আর হিয়া একটা ঘর ভাড়া করে। শহরের কলেজে অ্যাডমিশনের খরচ কতটা তা হয়তো যারা পড়ায় প্রায়শই মানুষ এটা বুঝবে। নিজের জমিটা বিক্রি করে দেয় সে। যা টাকা পেয়েছিল তা বাড়ি ভাড়া ও কলেজের অ্যাডমিশন দিতেই শেষ হয়ে গেছে। সেখানে থাকতে হলে কিছু একটা কাজ করতে হবে তার। ভাড়া বাড়ি থেকে হিয়া এবং অভাগা দুজনেই কলেজের উদ্দেশ্যে রওনা দিল। গেটের সামনে যেতেই অভাগাকে হিয়া বলে ওঠে, দেখো, এখানে অ্যাডমিশন করিয়েছো বলে এই নয় যে তুমি আমার মনে জায়গা করে নিয়েছো। এটা তোমার কর্তব্য, তুমি করেছো। এখান থেকে কখনোই কলেজের ভিতরে ঢুকতে পারবে না বলে দিলাম। এই বলেই সে কলেজে ঢুকে গেল। অভাগা গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে। কথাগুলো তার হৃদয়কে রক্তাক্ত করছে ক্ষণে ক্ষণে। কিছুদিন যাবৎ ইয়া তার কলেজের একটা ছেলের সঙ্গে মেশামেশি শুরু করেছে। রেস্টুরেন্টে যাওয়া, পার্কে যাওয়া পর্যন্ত মেলামেশা হতে শুরু হয় তাদের মধ্যে।
এদিকে সকালে দোকানে খাটে, রাত্রে গার্ডের কাজ করে সে ইলিটারেট কিনা একটু বলি। ইংলিশ অনার্সের MA পাস করে সে। নিজের পড়াশোনার খরচ সে নিজেই চালাতো, কিন্তু বেশি দিন টানতে না পারায় বাবার ওই শেষ স্মৃতিটুকু আগলে ধরে ছিল সে। আজ সেটাও নেই তার কাছে। অবাগা চেয়েছিল কেউ যাতে তার পড়াশোনার ব্যাপারে কিচ্ছু না জানতে পারে। এই কারণেই সে এতদিন সবার কাছে ইলিটারেট হয়ে আছে। সকাল সন্ধে খেটে একদিন চেয়ারে মাথা হেঁট করে সে ঘুমোতে থাকে। দুপুরের খাবার তৈরির মতো অবস্থা হয়ে ওঠে না তার। সেই সময় হিয়া বাড়ি ফিরতেই কোথাও কিছু না পেয়ে সজোরে অবাগাকে চড় মেরে বসে। অবাগাও নিজের রাগ সামলাতে না পেরে হিয়ার গালে সজোরে চড় মারতেই হিয়া কাঁদতে কাঁদতে তাকে নানান কুকথা বলতে থাকে। বলে যে ইউনিক নয়, কোনো সামর্থ্য নেই আমাকে রাখবার, পুরুষ হয়ে মেয়ের গায়ে হাত তুলছো, লজ্জা করে না তোমার? আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু তোমার জন্য কাজ করি, আর তুমি যদি আমার সঙ্গে কুআচরণ করো, ভালো না বাসো, তাহলে আমি কি করে বেঁচে থাকবো বলো তো? তোমাকে মারাটা আমার উচিত হয়নি, ক্ষমা করো। সঙ্গে সঙ্গে হিয়া তার হাতের বাঁধন খুলেই সরে যেতে বলে তার কাছ থেকে, এবং সঙ্গে সঙ্গে বাথরুমে নিজের গা ধুতে চলে যায়। রাতের পর রাত হিয়া সেই ছেলেটির সঙ্গে কথা বলতে থাকে। এদিকে অভাগা সকাল থেকে রাত পর্যন্ত হিয়ার জন্য মুখে রক্ত উঠে যাওয়ার মতো খাটতে থাকে বাইরে। ভালোবাসা তো দূরের কথা, একটুও আলোর শিকা হিয়ার কাছ থেকে সে পায় না। যে টাকা অভাগা ইনকাম করেছিল এতদিন ভালো পথে, সে টাকা সে খারাপ পথে ইনকাম করতে শুরু করলো, যেখানে সে অনেক টাকা পাচ্ছে। এখন সে চাইলে অফিসে কাজ করতে পারতো, কিন্তু শুধুমাত্র ইংলিশ অনার্স পড়ে ইংলিশ কথা বলেই চাকরি পাওয়া যায় না, স্কিলও জানতে হয়, যেটা তার জানা ছিল না। তাই সে ব্ল্যাক মানির কাজে যুক্ত হলো। ড্রাগ সাপ্লাই করতে শুরু করলো সে। একদিন ড্রাগ সাপ্লাই করতে গিয়ে পুলিশের হাতে কোনোরূপ রক্ষা পেয়ে সে সেই রাতে খেতে বসে। হিয়া জিজ্ঞাসা করে তাকে, আমি একটা ছেলেকে ভালোবাসি, আমি তোমার থেকে ডিভোর্স চাই, আমি আর পারছি না, তুমি যদি ডিভোর্সটা দিয়ে দিতে তাহলে ভালো হতো, দেবে? তোমার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। অবাগা হাসতে থাকে এবং খেতে খেতে পাগলের মতো হেসেই চলে, এবং নিজের দিকে না তাকিয়ে সে তাকে এক কথায় হ্যাঁ বলে দেয়। কিছুদিন পর তার পুলিশে গ্রেপ্তার করে। 1 বছর জেল হয় তার। জেলে থাকাকালীন একবারও হিয়া তার কাছে ডিভোর্স তো দূরের কথা, দেখাও করতে যায় না। 1 বছর শেষ হয়ে যায় বহু প্রতীক্ষার পর। অবাগা হিয়াকে দেখার জন্য এতদিন মরিয়া হয়েছিল। জেল থেকে ছাড়া পেতেই সে ছুটে যায় তাদের ভাড়া বাড়িতে, কিন্তু সেখানে এখন অন্য ভাড়াটিয়া থাকে। এরপর কি হলো জানতে হলে পার্ট 2-এ ক্লিক করো।